ঠিক আছে, তো যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের আমাদের আজকে দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আমাদের প্রসেসটা এরকমই ছিল। আপনাকে বলা হয়েছিল যে এই ভিডিওটা দেখে আসার জন্য। এখানে পুরো জিআরই প্রিপারেশনের আসলে প্রত্যেকটা জিনিস এক্সাম প্যাটার্নগুলো ডিসকাশন করা আছে। দেন আমরা বলছি ক্লাসে আবার সেই জিনিসটা ডিসকাশন করবো, অর্থাৎ আপনার রিভিউ হবে এবং নেক্সট হোমওয়ার্কটা থাকবে। সো আশা করি সবাই দেখে আসছেন, আর দেখে না আসলেও আমরা আজকে আবার সেম মানে ফুল ডিসকাশন করব, প্রবলেম নাই। নেক্সট ক্লাস থেকে আসলে আর হচ্ছে মানে এই সুযোগ নেই যে বাসা থেকে দেখে আসবেন না, অবশ্যই হোমওয়ার্ক করে আসবেন। সো আমরা ক্লিয়ার করছি, যেহেতু নতুন নতুন আপনারা, সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে কোয়ান্টে। সো আমাদের কোয়ান্ট একদিন, ভার্বাল একদিন, এরকমভাবে যাবে। কোয়ান্টে আসলে আমরা 3টা চ্যাপ্টার বলতেছি, যে 3টা চ্যাপ্টার আপনারা পড়বেন। কীভাবে পড়বেন এটার হচ্ছে বেসিক ডিসকাশন আমাদের এখানে আছে। মানে বেসিক, ধরেন এই 3টা চ্যাপ্টার আপনি হয়তো বা অনেক কিছু জানেন না, সাপোজ ভুলে যেতে পারেন, অথবা সাপোজ হচ্ছে এই 3টা চ্যাপ্টারের বেসিক আপনার ঘাটতি আছে। সো যেটা করবেন, নিচে একটা সাপোর্টিং ভিডিও আছে, এটা জাস্ট সাপোর্টিং ভিডিওই, এটা এমন না যে অনেক কিছু। এটা ব্যাপার হচ্ছে যে এই 3টা চ্যাপ্টারের যত ধরনের ফর্মুলা বেসিক যা যা আছে এই ভিডিওতে প্রথম আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এটা আছে। সো প্রথম কাজ কি, যে আমি এইটা দেখার আগে, করার আগে প্রথম কাজে ভিডিওটার প্রথম 1 ঘন্টা আমি দেখে ফেলা, দেখে খাতায় নোট করে ফেলা যে কী কী ফর্মুলা আছে, কী শিখাইছে এগুলা। তারপরে আপনি যাবেন, এরপর বাকি অর্ধেক দেখার দরকার নেই। বাকি অর্ধেক কি, এটা সলিউশন। তো আপনি কী করবেন, এই 3টা চ্যাপ্টার আপনি ওপেন করে সমাধান করার চেষ্টা করবেন। আপনি ওপেন করবেন, ওপেন করে আপনি যেটা করবেন, যে আপনি এখানে 3টা চ্যাপ্টার আছে, এই যেমন 7 নম্বর চ্যাপ্টার, এই 7 নম্বর চ্যাপ্টারটা আপনি করার চেষ্টা করবেন। যেমন এগুলো বেসিক জিনিস, প্রথম দিকে যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো বেসিক জিনিস, এগুলো করার চেষ্টা করবেন। যদি করা পারিও তারপরে ভিডিওটা একটু দেখবো, আমার ভিডিওটা, বিকজ এখানে ম্যাথগুলা আপনি হয়তো বা পারবেন, একটু সময় নেবে, কিন্তু দেখা গেছে যে ভিডিওতে একটু শর্টকাট ওয়েতে করানো হয়েছে। বাট এই শর্টকাট ওয়েটাতে কেন জানা দরকার, কারণ যখন আপনি যে প্রিপারেশনের শেষের দিকে থাকবেন, তখন এই শর্টকাটগুলোই আপনার সময়গুলো বাঁচাবে। কারণ নির্দিষ্ট সময়ে যারা শর্টকাট জানবে তারাই কিন্তু টাইম নিয়ে আসলে আগে থাকবে। সো প্রত্যেকটা মেয়েদের এগুলো আছে। এখন আমি আবার বললাম, এই ম্যাথগুলো জিআরই মেইন এক্সামের সাথে রিপ্রেজেন্ট করবে না। মানে আপনি এটা দেখতেছেন যে জিআরই মেইন এক্সামে এই কোয়ালিটি আসবে না, এর থেকে আরও বেটার স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকবে। এটা জাস্ট হচ্ছে একটা গাইড বইয়ের মতো। এইটার কোয়ালিটি যদি আমি যদি ভাবি যে এটা পরে আমি হয়ে গেছে, তা না। তার মানে এটা জাস্ট হচ্ছে আপনার সবগুলো ফর্মুলার উপরে টুকটাক ম্যাথের বেসিক আছে, যেটা পরীক্ষা হলে আসবে না, কিন্তু বেসিকটা জানার জন্য প্রয়োজন। তার মানে আপনি এটা করলেন, এই 3টা চ্যাপ্টারের ম্যাথগুলো আপনি করবেন। এবার আসি ম্যাথে করতে যে প্রবলেম হতে পারে। প্রবলেমগুলো কোথায় দিব, আমরা যে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করলাম সেইখানে আপনার হচ্ছে প্রবলেমগুলো দিবেন, যে ম্যাথ বা এই ম্যাথটা আমি ভিডিও দেখেও বুঝি নাই, সেটা আপনি সেখানে দিবেন। আমরা সেটা ডিসকাশন করবো সবাই মিলে গ্রুপে। তারপর প্রবলেম থাকলে আপনি ক্লাসে দিবেন, আমরা ক্লাসে জিজ্ঞেস করবো, সেখানে ডিসকাশন করবেন। তাহলে আমাদের কাজ কি, আমরা যেহেতু বাসায় হোমওয়ার্ক করবো, তাহলে আমাদের কাজ কি, আমাদের নেক্সট ক্লাসে কাজ হচ্ছে এই 3টা ফর্মুলার সবগুলো সূত্র আমরা নিজে ক্লাসে আবার ডিসকাশন করব। আমরা কীভাবে ডিসকাশন, আমরা যদি দেখাই, আমরা যদি একটু দেখাই, আমি ধরেন এটা একটা ডকুমেন্ট, ক্লাসের ডকুমেন্ট, এভরি ডিটেলস, এভরি জিরো থেকে আমরা এই পুরো শিটটা আমরা নেক্সট দিন ক্লাসে ডিসকাশন করব ইন ডিটেলসে, এবং প্রত্যেকটার সাথে রিলেট করে। ধরেন আমি হচ্ছে সাপোজ এখানে ইউনিট ডিজিট ফ্যাক্টর পড়াবো, ফ্যাক্টরের কেএমএফ এর ম্যাথ, অর্থাৎ কেএমএফ এবং রিয়েল কোশ্চেনের ম্যাথ, এটা বোঝানোর পরেই কেএমএফ এবং রিয়েল কোশ্চেনের ম্যাথে নিয়ে যাব, সেটার প্রবলেম সলভ করব। মানে আমরা মেইন এক্সামে যেই টাইপের কোশ্চেন আসে সেটা রিলেট করে আপনাকে ক্লাসে প্র্যাকটিস করবো। আপনি জাস্ট 5LB পড়ে আসেন, ক্লাসে 2টা করবেন। দেন আমরা কি করি, আমরা পরবর্তী যখন আরও 2-3টা ক্লাস করে আমরা সরাসরি বলি যে আপনি কি করেন, আমাদের এই কিছু অ্যাডভান্স ম্যাথ আছে, আপনি অ্যাডভান্স ম্যাথগুলো করে আসেন। বা আমরা এইভাবে দিব সামনে, যে আপনার ধরেন হচ্ছে এখন 3টা অধ্যায় শেষ, আরও 2টা অধ্যায় শেষ হবে, বাসায় 5LB, বা আর ক্লাসে করবেন কেএমএফ এবং রিয়েল কোশ্চেন। দেন আবার আমি একটা শিট দিব এই 2টা চ্যাপ্টারের উপরে, যে কিছু ম্যাথ আছে অ্যাডভান্স ম্যাথ, আপনারা বাসায় করে আসবেন, সেটা আবার ক্লাসে সলভ করবো। তার মানে কী হলো, আপনি বেসিক টু অ্যাডভান্স এই কী ধাপে যাচ্ছেন, একদম জিরো থেকে, যার নলেজ জিরো, সেই জিরো থেকে কিন্তু শুরু হচ্ছে। প্রত্যেকটা ক্লাসে আমরা জিরো নলেজ থেকে শুরু হয়। যেমন আজকের ক্লাস একদম জিআরই কি, মানে জিআরইর কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করবো, এভরিথিং, মানে প্রত্যেকটা জিনিস। তার মানে কী হলো, আমাদের কোর্সটা একদম জিরো থেকে, বাট অ্যাডভান্স লেভেলেরও, মানে এমন না যে অ্যাডভান্সটা বাদ পড়তেছেন, কারণ আমরা নেক্সট ক্লাস থেকে কিন্তু কেএমএফ করা শুরু করে দিব, বাসায় 5LB, ক্লাসে কেএমএফ রিয়েল কোশ্চেন। সো এই হচ্ছে আমাদের প্রসেস থাকবে, সেম কোয়ান গেপ যাবে, ভার্বালের ক্লাসে ভার্বাল। বুঝতে পারছি সবাই, যারা অ্যাডমিশন নিচ্ছে বুঝছি সবাই প্রসেসটা। এই ডকুমেন্টে শেয়ার করা আছে, লিঙ্ক করা আছে, আপনারা
এই যে আজকের ক্লাসের রেকর্ডিংটা ঠিক এখানে পাবো মেইন ক্লাসে, ঠিক এভাবে যাইতে থাকবে। এবার আসি ভোকাবুলারি আমরা কী করবো, আমরা বলছিলাম ভোকাবুলারি এসিপিআর পড়তে এই যে এখানে রিসোর্সের আন্ডারে এসিপিআর আছে। আবার আপনারা হচ্ছে যেটা করবেন, আমার ওয়েবসাইটে হচ্ছে লগ ইন করবেন। ওয়েবসাইটে হচ্ছে যেমন এই লগ ইন করে যখন ড্যাশবোর্ডে আসবেন, সেখান থেকে এখানে লিঙ্ক করা আছে ভোকাবুলারি, এটাতে ক্লিক করবেন। ভোকাবুলারি খাতা বলতেছি, দেন এখান থেকে লগ ইন হয়তো বা করে নিলেন। দেন দেখেন ডে ওয়ান আছে, এই ডে ওয়ানটা পড়বেন। কীভাবে পড়বেন, আপনি ওপেন করবেন, এই ডে ওয়ানটাই কিন্তু আপনার ক্লাস রিসোর্সের এসিপিআর যে পিডিএফটা সেটার প্রথম কিছু। তো আমরা 30টা ওয়ার্ড এখানে রাখছি। সব মিটিগেট আপনি লিখবেন খাতায়, এর সাপেক্ষে 4টা পেয়ার, এই পেয়ারগুলোই পরীক্ষায় আসছে। অর্থাৎ মিটিগেটের সাথে এই 4টাই সবসময় বিভিন্ন সময় বিভিন্ন এই 4টাই আসছে, অর্থাৎ এর বাইরে লাগবে না, আপনি জাস্ট এইটার সাথে এটাই পড়বেন। এটা মিনিং কি কমানো বা কোনো কিছু কমানো, মিটিগেট করা, এটার ইউজেসটা আপনি দেখতে পারেন। সো এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস এখানে ডেইলি ওয়াজ প্র্যাকটিস করতে পারেন। আমরা ইমেজটা চেঞ্জ করে দিব, বাট আপাতত চলে, কাজ চালানোর মতো। আপনি এটাই কিন্তু আপনার হচ্ছে এখানে যেটা আছে এটা, অর্থাৎ এসিপিআর যে শিটটা আমি বললাম বারবার ম্যান্ডেটরি পড়তে হবে, সেটা কিন্তু আমি একদম ওয়েবসাইটে সুন্দর করে দিয়ে দিয়েছি যে আপনারা যা ট্র্যাক করতে পারেন। তো আপনি চাইলে আবার পিডিএফটা নামে পিডিএফ থেকেও আমরা পড়তে পারি। এই যে এখান থেকে হয়তো আমরা 30টা ওয়ার্ডকে আমরা নিয়েছি, যার পেয়ারগুলো আছে, এবং এখানে কিন্তু বাংলা মিনিংটা ছিল না আমরা যখন পারচেস করছি, বা ইংলিশ মিনিংটা ছিল না। আমরা এটা সুন্দর করে অ্যাড করে দিয়ে আপনাকে দিয়ে দিয়েছি যে এটা পড়ে আসবেন। এটা রেগুলার কাজ, এটা রেগুলার আপনার কাজ। আপনি এটা কতদিন পর্যন্ত চালাবেন, যেদিন পর্যন্ত পরীক্ষার হলে ঢুকবেন ততদিন পর্যন্ত এটা মুখস্থ করতে হবে। অর্থাৎ আপনার এই পুরো শিটটা মুখস্থ করা বারবারের জন্য ম্যান্ডেটরি। সো এটা রেগুলার কাজ, রেগুলার আপনি 30টা করে করে পড়তে থাকবেন, এবং ডে ওয়ান দিয়ে আমাদের দেওয়া আছে। তো এটা গেল, এবং আমরা নেক্সট ক্লাস থেকে পরে যে আসবেন 30টা, এর আগে ক্লাসের আগে 5 মিনিটের একটা হচ্ছে একটা হবে, 5 মিনিট হচ্ছে মক এক্সাম হবে। সেটা কিসের, সেটা হচ্ছে ভোকাবুলারি। আমরা একটা লিঙ্ক দিব, এখানে জাস্ট কোশ্চেনগুলো আসবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, আমরা দিব। জাস্ট হচ্ছে ভোকাবুলারিগুলো একটু রিক্যাপ করব, দেন আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাব। সো এই হচ্ছে আমাদের প্রসেসটা ক্লিয়ার? প্রসেসটা ক্লিয়ার কিনা? হ্যালো, আচ্ছা ঠিক আছে। সো আমরা এই হচ্ছে রিসোর্স। এবার আসি হচ্ছে যে ভোকাবুলারি দেওয়া হয়ে গেল, এবার আসি আমরা আমাদের পড়াতে। সো আমরা যেটা পড়বো আজকে, এটা হচ্ছে এক্স্যাক্ট জিআরই জিনিসটা কি, এর কোশ্চেন প্যাটার্নগুলো নিয়ে ডিসকাশন করবো। হোমওয়ার্ক দিয়ে দিছি, অর্থাৎ আজকে আমাদের পড়াশোনা আসলে জিআরই না, জিআরই পুরো জিনিসটা বোঝার চেষ্টা করা। আচ্ছা, জিআরই আমরা বলতেছি যে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, অর্থাৎ এটার টোটাল আমি যদি সময় চিন্তা করি তাহলে 1 ঘন্টা 58 মিনিট যদি চিন্তা করি ওভারঅল। এর মাঝে 3টা জিনিস পার্ট থাকে, আমরা যদি জানি অথবা না জানি 3টা পার্ট থাকে। সেটা কি, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং বা রাইটিং পার্ট, যেটা আমরা লিখবো, বা এটাকে আমরা বলতে পারি এসে লিখতে পারি। অর্থাৎ এই এসেটা আমরা যারা আইএলস যদি দিয়ে থাকি তাহলে আমরা এটা মিলাইতে পারবো কার সাথে, এটা মিলাইতে পারবো আসলে আমরা আমাদের আইএলস টাস্ক 2, যেটা 2 এর একটা ইস্যু টাস্ক থাকে যে অপিনিয়ন বেসড একটা জিনিস থাকে, যে দুইজনে মানে একটা অপিনিয়ন শেয়ার করা, এটার আসলে এটার সাথে 100% মিলে যায়। তো এইটার একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে যদি লিখতে পারি এবং 300 ওয়ার্ডের মতো লিখতে পারি এবং গ্রামার মোটামুটি ভুল না করি, তাহলে দেখা যায় যে আমরা আসলে 3+ পেয়ে যাই। আর টোটাল এটা মার্ক হয় 6-এ, ঠিক আছে? এটা আলাদা মার্ক। আমরা যে দেখি যে 310 পাইছি, 315 পাইছি, এটা আসলে এই পার্টটা ইনক্লুডেডই থাকে না। আমরা এই 4টা সেকশন মিলে আসলে এই মার্কটা হয়। আমরা এগুলো নিয়ে এখন ডিসকাশন করতেছি। দেখেন, তো প্রথম পার্ট যেটা থাকে এটা হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং। এই রাইটিংটা পার্ট তাহলে কেন লাগে, যেহেতু এটা আসলে আমরা বলিনি, এটা লাগে হচ্ছে আপনার রাইটিং দক্ষতা জানার জন্য। ওই যে যে আমরা বলি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এটা নিয়োগের জন্য এই মার্কটা খুব ভালোভাবে দেখে। টপ টায়ার ইউনিভার্সিটিগুলো, যেটা R1 রিসার্চ ইউনিভার্সিটি যেগুলো, তারা অবশ্যই এটাও ম্যান্ডেটরি করে দেয় যে এটা 4 পাইতে হবে অথবা 4.5 পাইতে হবে। কারণ কি, কারণ হচ্ছে তারা তো হচ্ছে ভালো ভালো রিসার্চ লিখতে হবে। তো এখন কারো যদি 2 আসে লিখাতে অথবা 2.5 আসে, তার মানে তার গ্রামারের অবস্থা ভয়াবহ। তার মানে এইটা দিয়েও কিন্তু জাজমেন্ট হয়, এবং এটা লেখার জন্য সবগুলো পোর্টালে কিন্তু একটা জায়গা আছে যে পোর্টাল এটা লিখতে হবে। তার মানে কি দাঁড়ালো, এই পার্টটা আমরা
প্রত্যেকটা এক্সামের আগে প্রশ্নে পাবো, একদম প্রথম এক্সামটা শুরু হওয়ার প্রথমে এটা পাবো, এবং এটার মিনিট হচ্ছে 30 মিনিট। এবং এই কোশ্চেনগুলো গিভেন, গিভেন বলতে আমরা কি বলতেছি, এই কোশ্চেনগুলো অলরেডি ইটিএস বলে দিয়েছে, আমরা এই কোশ্চেন থেকে যে কোনো একটা আসবো। এটা এই শিটটা যেমন আজকে ক্লাসে উপরে শেয়ার করে দেবো, যেমন এখানে দেখেন আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন, এই যে পোর্টালটা আমরা আগেই বলছি, এই পিডিএফটা, এই পিডিএফের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো জাস্ট বাসায় যদি প্র্যাকটিস করে যায়, তাহলে আপনি তার পক্ষে বিপক্ষে লিখতে পারবেন। এবং এগুলোর আলাদা যেহেতু ক্লাস হবে, সো প্রসেসটা আমরা জানবো, কিন্তু কোশ্চেন আমাদের কাছে দেওয়া আছে, আমরা যদি পারি, তার মানে আমরা যদি একটু ভালোভাবে পড়ি, তাহলে আমরা আশা করি যে এই পার্টটা পার করতে পারবো। তো এটা আসলে কি চেক করতে চাই, আপনার লজিক্যাল থিঙ্কিং, অর্থাৎ আপনার আইডিয়াটা কীভাবে গুছাবেন, আর্গুমেন্ট কীভাবে দিচ্ছেন, সেটা আপনার একটা পয়েন্ট অফ ভিউ চাইছে, এই পয়েন্ট অফ ভিউটার একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে সুন্দরভাবে লিখতে পারছেন কিনা, এবং গ্রামার এবং ক্লিয়ারিটি আছে কিনা, এগুলো তারা আসলে চেক করে এটা স্কোর 0 থেকে 6-এর মধ্যে দেওয়া হয়। তাহলে এটা কিন্তু পরীক্ষা হলে, আমাদের পরীক্ষা হলে জিআরইতে 2 রকমের স্কোর আসে। এক হচ্ছে আপনাকে যেমন বলে দিয়েছে যে AWA-তে আপনি পাইছেন ধরেন 3, কিন্তু আবার সাথে কিন্তু লেখা থাকে পার্সেন্টাইল, পার্সেন্টাইল ধরেন লেখা থাকলে হচ্ছে 10। তো 10% মানে হচ্ছে আপনি আসলে আপনার নিচে আসলে এই যে 3 পাইছে বা এর নিচে আসলে মাত্র 10 জন পাইছে, বাকি যে 90 জন তারা আসলে 100-তে 90 জনই 3-এর উপরে পাইছে। তার মানে এক্সামের কোশ্চেনটা কিন্তু সহজই ছিল, আপনি পারেন না, বাকিরা কিন্তু পারছে। তো এবারে যে পার্সেন্টেজটাও কিন্তু প্রফেসররা দেখে এটা কিসে কাজে লাগে, যেমন কোয়ান্টে, ধরেন কোয়ান্টে আপনি পাইছেন 160, কিন্তু পার্সেন্টেজ হইলো ধরেন 30%। কিন্তু অনেক ইউনিভার্সিটি বলে দেয় যে আপনি যতই স্কোর আসুক না কেন, পার্সেন্টালটা হয়তো 50%-এর উপরে, তাতে বোঝা যায় যে আপনি পরীক্ষার আসলে 50% স্টুডেন্টের থেকে উপরে ওই কোশ্চেনে আপনি ভালো করছেন। কথা কি বুঝতে পারছি? এটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। সো এই পার্সেন্টাইল ওয়ার্ডটা কিন্তু লিখতে বলে, এবং আপনি যে কোনো পোর্টালে যান, যে কোনো ইউনিভার্সিটি পোর্টালে আজকে ইনপুট দিতে যাবেন, দেখবেন পার্সেন্টাইল মাস্ট ইনক্লুড করতে হয়। তার মানে আপনি পার্সেন্টাইলটাও কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি এখন দেখেন এখন কেন পার্সেন্টাইলটা আসলে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। দেখেন আগে একটা মানুষ 305 পাইলে যে পার্সেন্টাইল পাইতো, ধরুন পার্সেন্টাইল হচ্ছে 50, এখন একটা মানুষ 315 পাইলেও 150% পায়। মানে জিনিসটা বুঝেন, ওই যে ধরুন কোয়ান্টে ধরলাম, আমরা শুধু কোয়ান্টে ধরি, একটা মানুষ 55 পাইলে ধরুন 50% হইতো আগে, এখন একটা মানুষ 62 পাইলে 50% হইতেছে। কেন? কারণ এখন মানুষ স্কোর বেশি পাইতেছে। এখন যারা স্কোর যেহেতু বেশি পাইতেছে, তার মানে আপনাকে ওই লেভেলেরই যাইতে হবে, ওই লেভেলেরই প্রিপারেশন নিতে হবে সবার। আর স্কোর এখন বেশি পাওয়ার কারণ কি, আগে রিসোর্স মানুষের ক্লিয়ার থাকতো না, মানুষ যারা অনেক বেশি নিজে স্টাডি করে পড়াশোনা করতো তারাই পাইতো। এবার রিসোর্স অনেক গুছানো, রিয়াল কোশ্চেন থাকে, মক থাকে, এগুলো দিয়ে দিয়ে আসলে মানুষের স্কোর এখন অ্যাভারেজ অনেক বেশি। আপনি মিলিয়ে দেখেন, অ্যাভারেজ এখন স্কোর অনেক বেশি। এখন দেখবেন কোয়ান্টে কেউ সবাই 170-এর কাছাকাছি চলে যেতেছে, বিকজ অফ রিসোর্স। আগে কিন্তু 170 পাওয়া মানে হচ্ছে আকাশ কুসুম কল্পনা। সো এটা রিলেট করে দেখবেন, আশেপাশে মানুষজন অনেক ভালো যে স্কোর আনতেছে, বিকজ অফ দিস রিসোর্সগুলো এখন ক্লিয়ার। বুঝতে পারছি? সো এটা কিন্তু লাগে যে আপনি আর মানে এটা একটা পার্ট, যে প্রথম পোর্শন এটা কীভাবে থাকবে মেইন এক্সামে। আপনি মেইন এক্সামে গেলে, আমরা যদি একটু একটা মক দিই, সাপোজ হচ্ছে আমি একদম পোর্টালে দেখাচ্ছি, সো পোর্টালে মেইন এক্সামে ঠিক এরকম আপনার নামটা এখানে বসাইতে হয়, তারপরে হচ্ছে আপনাকে গাইডলাইন দিল কী হয়তো কি কোন ট্যাবে কোন কাজ করবে, ঠিক এইভাবে আপনাকে ক্লিক করে করে যাইতে হবে পোর্টালে। আপনার মেইন এক্সামে পোর্টাল আমরা সেম রাখার ট্রাই করলাম আর কি, সেম আপনি রাখলেন। দেন আপনি ক্লিক করলে যে অ্যানালিটিক্যাল রাইটিংয়ের একটা ট্যাব আসবে, এরপর আপনি ক্লিক করলেন, ঠিক এইরকম পাবো। বাম পাশে হচ্ছে আমার হচ্ছে কোশ্চেনটা, ডান পাশে হচ্ছে আনসারটা লিখতে হবে, এবং এটা কয়টা ওয়ার্ড লিখছেন, ওয়ার্ডগুলো কিন্তু কাউন্ট হয় না, ঠিক আছে? আপনি গ্রামার মানে ভুল করতে কিনা সেন্টেন্স, সেটাও কিন্তু কাউন্ট হয় না। তার মানে আপনার লিখে ভাষায় লিখে প্র্যাকটিস করে বুঝতে হবে যে কতটুক লিখলে আপনার 300 ওয়ার্ড হইতেছে, যেহেতু কাউন্ট হইতেছে না। দেন হচ্ছে এইটুকুই পাবেন, এই যে জাস্ট কাট পেস্ট আন্ডার রিডিও, এইটুকুই এখানে পাবেন, এর বেশি কিছু পাবেন না। সো আপনি এই একটা কোশ্চেন, এই কোশ্চেনটা অবশ্যই অবশ্যই আমরা যে কোশ্চেনের সেট বলছি যে ইজি ট্যাক্সে, এখানে মাস্ট বি, এখানে এটা আছে, এবং এটা এখানে থাকবে 100%। তো এইটা হচ্ছে আমাদের এখানে, আমরা যদি একটু এটার একটু দেখেন, এই যে কোশ্চেন কিন্তু এইটা আসছে, এবং এটা কিন্তু রিয়েল কোশ্চেন থেকে নেওয়া, সো আমি মানিয়ে বসাই নি এখান থেকে। তো এই কোশ্চেনটাই কিন্তু এখানে, তো
এই কোশ্চেনটা আপনি এখানে লিখবেন, এটা 30 মিনিটে। 30 মিনিট আপনার সময় শেষ হলে, এখন কোশ্চেন হতে পারে ভাই সময় শেষ বাট আমি তো নেক্সট সাবমিট দেয় না, অটো সাবমিট হয়ে যাবে। এই 30 মিনিট ক্লিয়ার, এটা হচ্ছে আলাদা কাজ, এটা আপনাকে লিখতে হবে। এখন 300 ওয়ার্ডের মতো লিখতে হয়, বাট এখানে হচ্ছে আপনার গ্রামার থেকে ধরে সব কিছু আসলে অনেক ইফেক্ট ফেলে, এগুলো যদি ঠিকঠাক হয়ে যায় তবে অ্যাভারেজ আপনি 3+ পাওয়া উচিত যদি আপনি পিএইচডি করতে চান, বা 3 মিনিমাম 3.5 হচ্ছে ভালো স্কোর। তো এইটুকু আপনার রাখা এখানে উচিত। ক্লিয়ার? বুঝতে পারছি প্রথম পার্টটা? জি ভাইয়া। আচ্ছা, Out of 6, right? হ্যাঁ, আউট অফ 6। ইয়া স্যার, এটা কি মানে এআই দা কি বলে চেক করা হয় নাকি এক্সামিনার চেক করে এটা এক্সামিনার চেক করে 10 দিন পরে স্কোর দিবে। ঠিক আছে? আচ্ছা, এটা সাথে সাথে স্কোর পাবেন না, শুধুমাত্র এটার জন্য স্কোরটা লেট হয়। আপনি বাকি যে স্কোরটা, বাকি ভার্বাল এবং কোয়ান্ট স্কোরটা আপনি সাথে সাথে দেখতে পারবেন, মানে পরীক্ষা দেওয়ার সাথেই বুঝে দেখে যাবেন আপনি কত পাইছেন আসলে। আমরা যে স্কোরগুলো আপডেট দিই এটা হচ্ছে আনঅফিসিয়াল স্কোর, মানে আপনি কোয়ান্ট এবং ভার্বালে কোনো কম বেশি হবে না, যেটা পাবেন সেটাই। কিন্তু আপনার এডব্লিউ স্কোরটা 7 থেকে 10 দিন সময় নেয়, তারা নিজেরা দেখে, দেখার পরে এআইও দেখে, নিজেরাও দেখে, দেখে আসলে তো 7 থেকে 10 দিন পরে সে আসলে রেজাল্টটা, ফাইনাল রেজাল্ট আপনাকে দিবে। ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, এবার আসি আমাদের দুইটা পার্ট, আরও দুইটা পার্ট আছে, অর্থাৎ এটা 30 মিনিট চলে গেল আমাদের। এবার আমাদের মেইন যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কোয়ান্ট রিজনিং, একটা হচ্ছে ভার্বাল রিজনিং। টোটাল এটা 4টা পার্ট। কোয়ান্টের 2টা পার্ট, সেকশন 1 বলতেছি আমরা একটাকে, আরেকটাকে বলতেছি সেকশন 2। ভার্বালও সেম 2টা পার্ট, সেকশন 1, সেকশন 2। তো এই 2টা পার্টের প্রথম পার্টটার এটা আসে হচ্ছে 12টা কোশ্চেন, পরেরটা 15টা কোশ্চেন। এখানে 12টা, এখানে 15টা, তাহলে টোটাল হচ্ছে কোয়ান্টে 12 এবং 15 মিলে টোটাল 27টা কোশ্চেন, ভার্বালেও 12 এবং 15 মিলে টোটাল 27টা কোশ্চেন। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি প্রথমে একবার যদি ভার্বাল আসে, ধরেন প্রথমে ভার্বাল আসবে, এটা এটা ডিপেন্ড করে কে আসবে, আপনি বলতে পারবেন না ভার্বাল অথবা কোয়ান্ট আসবে। প্রথমে ভার্বাল আসলে সে 12টা কোশ্চেন আসবে, তারপরে কোয়ান্ট আসবে, তার আসবে 12টা কোশ্চেন। এবার পরে আবার ভার্বাল আসবে, তার 15টা কোশ্চেন। এই 15টা কোশ্চেন আসবে বেসড অন 12টা কোশ্চেনের পারফরমেন্স। এই 12টা কোশ্চেন যত ভালো করবেন এটা তত মিডিয়াম থেকে হার্ড লেভেলের আসবে, কঠিন আসবে। এই 12টার কোশ্চেন যত খারাপ করবেন এটা হচ্ছে সবথেকে, এটা কত ইজি আসবে। তা এখন আপনার কোশ্চেন কি, আপনি কি 12টার কোশ্চেন খারাপ করে 15টা ইজি করবেন? কি মনে হয়? স্যার সবগুলোই ভালো করে ট্রাই করব। বুঝি নাই? সবগুলোই ভালো করার ট্রাই করব। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, প্রথম 12টায় যত ভালো করবেন, ধরুন প্রথম 12টায় 9 হইলো, পরের 12টায় হচ্ছে যদি 10, 15টায় 10 হয়, তাহলে টোটাল 19-এ আপনি যেই স্কোর পাবেন, প্রথম 9টা ধরেন হচ্ছে 6 পাইলেন, পরেরটায় 15 পাইলেন, ঠিক আছে? তখন হয়ে গেলে 21, 21ও সেম মার্ক পাবেন না, আরও কম পাবেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে প্রথম 12টার আপনার যদি যত খারাপ করব, পরেরটা তত ইজি আসবে, ইজিতে মার্ক কম, ইজিতে পয়েন্ট কম। বুঝতে পারছি? এখন 160+ পাইতে গেলে অবশ্যই প্রথম 12টার মধ্যে 9+ পাইতে হবে। আদারওয়াইজ আপনি ধরেন 7 পাইলেন কখনোই, বা 8 পাইলেন কখনো 160-এর উপরে স্কোর যাবে না। বুঝতে পারছি কিনা? জি স্যার। তার মানে আমাদের প্রথম 12টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম 12টা কী কী থাকে আমরা একটু ডিসকাশন করবো প্রত্যেকটা পার্টির, আমরা কি দেখি। তার মানে প্রথম 12টার উপর ডিপেন্ড করে 15টা, ঠিক কোয়ান্টেও সেম এরকম। তো লেভেলের উপর, অর্থাৎ আমরা চেষ্টা করবো সবসময় স্কোর একটা আনাতে। টোটাল 27টার মধ্যে আমাদের অবশ্যই উচিত 23+ রাখা, তাহলে আমাদের 160 থেকে 65-র মধ্যে স্কোরগুলো থাকে। তবে চেষ্টা করবো কোয়ান্টে 27-এ 27, 26, 27ই থাকে যেন, এবং এটা পাওয়া ইজি। যেহেতু অনেক মানুষ পাচ্ছে, এটা ইজি বিকজ অফ প্র্যাকটিস। মানে আমরা রিয়েল কোশ্চেনগুলো বা কেএমএফগুলো প্র্যাকটিস করলে আর বেশি রিসোর্স রাখবে না। এগুলোর মেথগুলো যদি বুঝে যাই, এখান থেকে কমনও পাবো, এখানের প্যাটার্ন সব সেম থাকবে, পরীক্ষা হলে পারবো। এইটুকু হচ্ছে কথা। কোশ্চেন প্যাটার্ন যদি এবার দেখি, 12টা এবং 15টা ঠিক সেম। আমরা হচ্ছে এই কোশ্চেনটা চলে যাওয়ার পরে আমরা নেক্সট যাওয়ার পরেই এই যে প্রথম আসছে দেখবো আমরা হচ্ছে ভার্বাল, কারণ ভার্বালে আমরা হচ্ছে টোটাল এরকম 12টা কোশ্চেন পাবো। এখন কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা একটু পর ডিসকাশন করতেছি। টোটাল এরকম 12টা কোশ্চেন পাবো।
এই যে উপরে দেখেন 12টা কোশ্চেন, 12টা কোশ্চেন যখন চেঞ্জ হবে, ঠিক কোয়ান্ট আসছে সেকশন 1, এইখানে আমরা 12টা কোশ্চেন পাবো। এখন প্রথম ভার্বালে 12টা কোশ্চেনের জন্য সময় লাগে হচ্ছে 18 মিনিট, পরেরটা হচ্ছে 22 মিনিট, আর হচ্ছে কোয়ান্টের জন্য প্রথমটা হচ্ছে 21 মিনিট, পরেরটা 26 মিনিট, টাইমের একটা ডিফারেন্স থাকে, এটা উপরে চলে আসছে। তো আমরা দেখেন 12টা কোশ্চেন গেল, ঠিক তারপরে আসবে ভার্বালে, এই যে ভার্বালে 15টা কোশ্চেন, এরপরে হচ্ছে আমরা যদি যাই ঠিক কোয়ান্টে আমাদের হচ্ছে টোটাল 15টা কোশ্চেন পাবো। এইভাবে হচ্ছে আমাদের টোটাল সেকশন শেষ হওয়ার পরে এখানে ঠিক সেই মেইন এক্সামে এরকম দেখে ফেলবো এডব্লিউ রাইটিংটা বাদে বাকি সবগুলো আপনি কত স্কোর পাইছেন, কত পাইছেন, টোটাল পার্সেন্টেজটা আপনি পেয়ে যাবেন। মেইন এক্সাম ঠিক সেম কাজটা হবে। এটা হচ্ছে কি আমাদের প্রসেস, মানে আমরা এক্সাম প্যাটার্নটা। এবার যাব হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভিতরে কোশ্চেন কি আসে, বাট এক্সাম প্যাটার্ন সবাই ক্লিয়ার? স্যার। আচ্ছা, তো এবার আমরা শিখব যে এক্সাম প্যাটার্নের মধ্যে কোশ্চেন টাইপগুলো নিয়ে। আচ্ছা, প্রথমে আমরা ভার্বাল কোশ্চেন টাইপ নিয়ে ডিসকাশন করি। ভার্বালে টোটাল 3 রকমের কোশ্চেন আসে, 3 টাইপ। 3টা টাইপের মধ্যে কি একটা হচ্ছে আমরা বলতেছি সেন্টেন্স, এই যে আমরা যেটাকে বলতেছি এটা হচ্ছে টেক্সট কম্প্রিহেনশন, আরেকটাকে বলতেছি সেন্টেন্স ইকুইভ্যালেন্ট, আরেকটা বলছি আরসি বা রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন আরেকটা সাব পার্ট হচ্ছে সিআর বা ক্রিটিক্যাল রিজনিং। এই হচ্ছে টোটাল প্রকারভেদ কই টাইপের কোশ্চেন আসে। এখন তার মানে এই কোশ্চেনগুলোর মান কিন্তু সেম। এর মধ্যে এটাকে আমরা বলতেছি টেক্সট কম্প্রিহেনশন এবং এসি মিলে টোটাল হচ্ছে 13 থেকে 14টা কোশ্চেন আসে, আর আরসি অথবা সিআর মিলে টোটাল 13টা থেকে 14টা কোশ্চেন আসে। মানে যেটাই 13টা আসবে পরে আসবে 14টা আসলে পরে 13টা, টোটাল এইভাবে আসলে প্যাটার্নটা হয়। ক্লিয়ার? তার মানে আমি 50% আসে হচ্ছে টেক্সট কম্প্রিহেনশন বা গ্যাপ ফিলের উপরে, আর 50% হচ্ছে আমাদের প্যাসেজের উপরে। যারা আমি রিডিং ভালো পারি তারা আসলে তাহলে 50% কভার হলো। ভোকাবুলারি না পারলে এই 50% আমার হাত থেকে নাই। ভোকাবুলারি পারলে শুধু এই 50% হবে, যদি রিডিং ভালোভাবে না পারি এই 50% ক্রস। তারপরে দুইটার কম্বিনেশন পারতে হবে যদি আমি একটা ভালো স্কোর আনতে চাই। ক্লিয়ার? বুঝতে পারছি এটাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার টিসির মধ্যে আবার 3 রকমের কোশ্চেন আছে। এক হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একটা করে ব্ল্যাঙ্ক থাকবে, একটা হচ্ছে ডাবল, একটা ট্রিপল। এটা হচ্ছে একটা করে জাস্ট ব্ল্যাঙ্ক থাকে, একটা কোশ্চেনের মধ্যে একটা ব্ল্যাঙ্ক থাকবে, পুরো একটা সেট থাকবে, দেন অপশন থাকবে, এবং অপশনগুলো এই গুল্লা আকারে হবে, অর্থাৎ 5টা অপশন থাকবে, যে কোনো একটা সিলেক্ট হবে, মানে একের অধিক সিলেক্টই হবে না, যে কোনো একটা সিলেক্ট হবে। এবং এই ভোকাবুলারির এই ওয়ার্ডগুলো থাকবে অ্যাডভান্স ভোকাবুলারি, যেগুলো জিআরই ভোকাবুলারি বলা হয়। তার মানে এখান থেকে তার কি টেস্ট করে আপনাকে টেস্ট করে টেস্ট ভোকাবুলারি, আপনার লজিক কীরকম আর লজিক কীরকম। এখন ধরেন শুধু ভোকাবুলারি পার্স কিন্তু কোশ্চেন থেকে লজিক বের করতে পারেন না, তাহলে এই গ্যাপ কখনো আপনি ফিল আপ করতে পারবেন না। আবার শুধু লজিক জানেন ভোকাবুলারি জানেন না, কখনো এই গ্যাপ ফিল আপ করতে পারবেন না, অর্থাৎ দুইটা জিনিসই লাগবে। তাহলে ভোকাবুলারি রেগুলার একটা প্রসেস, আপনি শেষ না করলে এইগুলো করতে পারবেন না। ঠিক ডাবল ব্ল্যাঙ্কে 2টা গ্যাপ থাকে, যার মধ্যে অপশন থাকে, এই গ্যাপের জন্য 3টা অপশন, এই গ্যাপের জন্য 3টা অপশন, 3টা থেকে একটা, এখানে 3টা থেকে একটা, এইটা সেন্টেন্স গ্যাপ করে সুন্দর করে বসাইতে হয়। ট্রিপল ব্ল্যাঙ্কের জন্য সেম 3টা ব্ল্যাঙ্ক থাকে, প্রত্যেকটার জন্য 3টা করে অপশন থাকে। তো এইটার থেকে এইটা হবে, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এইভাবে হচ্ছে আমাদের কভার করতে হয়। তো এখানে প্রত্যেকটাই যেহেতু ভোকাবুলারি ছাড়া আমরা পার করতে পারবো না, সো এইটাকে আমরা বলতেছি ভোকাবুলারি ছাড়া এটা ইম্পসিবল। তাহলে ইম্পসিবল হলে আমরা আসলে ক্লাসে কি প্র্যাকটিস করব? দ্য কোশ্চেন ইজ, আমরা ক্লাসে প্র্যাকটিস করবো হচ্ছে লজিক। আমরা হোমওয়ার্ক দিব, আপনার কাজ হচ্ছে হোমওয়ার্ক করতে, যে হোমওয়ার্কের ভোকাবুলারিগুলো পড়ে আসা, পাশাপাশি এসিপিআর তো পড়বিনি, পাশাপাশি এই ভোকাবুলারি যেহেতু পড়ে আসছে, কোশ্চেনগুলো আমরা বুঝে আনসার করতে পারি কিনা, আমরা লজিক শিখব। অর্থাৎ আপনি আজ থেকে 2 থেকে 3 মাস পরে যখন সব ভোকাবুলারি পারেন, তখন এই লজিক ইউজ করে যেন কোশ্চেনটা পারেন। তার মানে আমরা ক্লাসে আসলে ডে বাই ডে লজিকটা ক্লিয়ার করব, যে কীভাবে একটা টেস্ট কম্প্রিহেনশন সলভ করতে হয়। তাহলে এখানে দেখেন এই যে 3 টাইপের কোশ্চেন, এই 3 টাইপের কোশ্চেনের জন্য শুধুমাত্র ভোকাবুলারি মিনিং জানলে হইতেছে, এর কোনো সিনোনিমের কোনো প্রয়োজন এখানে নাই। কিন্তু আরেকটা প্যাটার্ন আছে সেন্টেন্স ইকুইভ্যালেন্ট, এটা আর সিঙ্গেল ব্ল্যাঙ্ক সেম জিনিস, কিন্তু এখানে আনসার করতে হয় একের অধিক, মানে একটা পেয়ার আনসার করতে, তখন এই যে বক্স হয় এরকম রেক্টাঙ্গুলার।
এই রেক্ট্যাঙ্গুলার বক্স হয়, এই বক্সগুলোতে আমরা এটা বসাইতে হয়, তাহলে একের অধিক পেয়ার এখানে বসাইতে হয়। ঠিক আছে, পেয়ার বলতে একের অধিক পেয়ার হইতে পারে, বাট আনসার একটা পেয়ার হয়, মানে একটার সাথে একটা হয়, এটাকে বলতেছি সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এখন এটা এই যে টোটাল বলছিলাম না 13টা থেকে 14টা, এটার মধ্যে আবার ফিক্স আছে যে এসি আসবে টোটাল 7টা, ফিক্স 7টাই আসবে। আর এই টিসি এবং এসিটা আসবে কয়টা, এটা 6টা অথবা 7টা, ডিপেন্ড করবে যে আমি পরের সেকশনে আসছে আসবে না। তার মানে ফিক্স 7টা, এই 7টার একটা নির্দিষ্ট প্লেস আছে যে ওই প্লেসে আসবে। আচ্ছা, এটা পরে ডিসকাশন করতেছি। কোশ্চেন প্যাটার্ন যদি আমি একটু দেখি, এসি এবং টিসি এইটুকু ক্লিয়ার? এনিওয়ান? মানে কোশ্চেন ক্লিয়ার কিনা? স্যার আচ্ছা, এবার আসি ভার্বালে। দেখেন ভার্বালের সেকশন 1-এ আসলে কোশ্চেন প্যাটার্নটা কীরকম থাকে। তো আমরা কি বললাম, টিসি থাকে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একটা ডাবল ব্ল্যাঙ্ক। দেখতে কীরকম? ট্রিপল ব্ল্যাঙ্ক দেখতে হচ্ছে ঠিক এরকম। প্রথম কোশ্চেনটাই আপনার আসবে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, মেইন এক্সামে ঠিক প্রথম কোশ্চেনটা আসবে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, যেটা দেখতে হচ্ছে এরকম যে একটা গ্যাপ থাকে, তার মধ্যে 5টা অপশন থাকে, যে কোনো একটা আমাদের এখানে আসলে সিলেকশন হবে। যেমন দেখেন, যে কোনো একটা আমরা এখানে ক্লিক করলে যে কোনো একটা হবে, অর্থাৎ প্রথম আমাদের মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করতে করতে ওই জায়গায় হইতে হবে যে আমি দেখলেই বলতে হবে প্রথম কোশ্চেনটা আমার হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক। এবং আমরা ক্লাসিকে শিখবো তাহলে এই যে এখান থেকে লজিক বের করে এটা আসলে নিয়ে আসা, বাসা যেহেতু আমি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কের ওয়ার্ডগুলো বাসায় পড়ে আসা, সেগুলো পড়ে আসলে তোমাকে লজিকটা যেন শিখি, দেন আস্তে আস্তে ভোকাবুলারি শিখা হলে এগুলো হয়ে যাবে। অর্থাৎ ওই যে এসি পেয়ার যখন পড়বেন এই ভোকাবুলারিগুলো সেখানে আসলে আসে, এটা পেয়ার সহ। তো প্রথম কোশ্চেনটা আসবে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, 12টার মধ্যে প্রথমটা আসবে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, মানে মনে রাখতে হবে। দ্বিতীয়টা ডাবল ব্ল্যাঙ্ক। দেখেন ডাবল ব্ল্যাঙ্ক দেখতে কীরকম, ব্ল্যাঙ্ক 1-এর জন্য 3টা অপশন, ব্ল্যাঙ্ক 2-এর জন্য 3টা অপশন। ক্লিয়ার? রেসপন্স করতে হবে, মানে মাথায় ঢুকে ফেলতে হবে। প্রথমটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, পরেরটা ডাবল ব্ল্যাঙ্ক। ডাবল ব্ল্যাঙ্ক দেখতে কীরকম বুঝছি? জি স্যার। থার্ড ওয়ান ট্রিপল ব্ল্যাঙ্ক, 3টা দেখেন। তার মানে মেইন এক্সামে সেম এই প্যাটার্নই পাবো, প্রথমটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, পরেরটা ডাবল ব্ল্যাঙ্ক, পরেরটা ট্রিপল ব্ল্যাঙ্ক। তারপর একটা আরসি আসবে, আরসি প্যাটার্ন পরে বলতেছি। এই যে একটা আরসি আসে, তারপরে আসে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখেন, এটাকে বলা হয় এসি কোশ্চেন, অর্থাৎ যে কোনো দুইটা সিলেক্ট করতে হবে। এই যে আমরা যদি যে কোনো দুইটা, এই যে আমরা যদি ধরেন এটা একটা ক্লিক করবো, এটা দেখেন এক পাশে বক্স একটা চিহ্ন আসে। তার মানে এই যে কোশ্চেনটা ঠিক এজ ইট ইজ ওই যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একটা একটা গ্যাপ থেকে আনসার করতে, কিন্তু এখানে তার পেয়ারটা আনসার করতে হয়। এই পেয়ারটা জানার জন্য আমাদের কি লাগতেছে, ওই যে এসি পেয়ার সেটা জানতে হয়। কারণ আমি যদি একটা যদি জানি আর একটা তার পেয়ার না জানি, তাহলে কিন্তু আনসার ভুল। আমি যদি ভুল বল আর একটা পেয়ার মিলে দিই তাও ভুল, অথবা শুধু একটা হয়েছে তাও কিন্তু আনসার ভুল। তার মানে আমি এটা কারেক্ট করতে গেলে অবশ্যই তার পেয়ারটা সহ কারেক্ট করতে হবে। তো এরকম কোশ্চেন প্রথম সেকশন আসে 4টা। কত নম্বর কত নম্বর? 6, 7, 8, 9 সিরিয়ালটা। 6, এই যে 7, এই যে 8, এই যে 9, এরপরে আবার আসছি, এটা বাদ। তার মানে আমরা একদম যারা জিএর সম্পর্কে ভালো বুঝবে তাদের প্ল্যান কি, যে প্রথমটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, পরেরটা ডাবল ব্ল্যাঙ্ক, পরেরটা ট্রিপল ব্ল্যাঙ্ক, তারপর একটা আরসি আসবে, আরসির 2টা কোশ্চেন আসবে, আরসির 2টা কোশ্চেন আসবে। তার মানে 1 নম্বর সিরিয়াল 2, 3, 4, 5 চলে গেল। 6, 7, 8, 9 এরা হচ্ছে আসলে এসি। 10, 11, 12 এরা আবার হচ্ছে আরসি। তার মানে দেখেন তো টোটাল আরসি কয়টা পড়তে হইতেছে প্রথম সেকশনে? কয়টা আরসি? আর 8টা। প্রথম সেকশনে আরসি পড়তে হয় 2টা, এর মধ্যে কোশ্চেন পড়তে হয় টোটাল 5টার মতো করে। কোশ্চেন কোশ্চেন একটা আরসির আন্ডারে 2টা কোশ্চেন, একটা আরসির আন্ডারে 3টা কোশ্চেন। ক্লিয়ার? সবাই একটু বুঝি, বুঝতে পারছি প্যাটার্নটা, বুঝতে পারছি সবাই? জি স্যার। অন্য কেউ একটু যদি রেসপন্স করতেন জোরে। মেইন এক্সামে তো এগুলোই পাবো, এখন প্যাটার্নটা অন্তত ভালোভাবে বোঝা উচিত। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এই যে প্রথম 12টা এভাবে যাবে, ঠিক পরের 15টা এই সেম প্যাটার্নেই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এই 15টার প্রথমটা হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক মাস্ট। তারপরটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক হবে কিনা বা ডাবল ব্ল্যাঙ্ক হবে কিনা, ট্রিপল ব্ল্যাঙ্ক হবে কিনা, এটা ডিপেন্ড করে প্রথম সেকশন আপনি খারাপ করছেন না ভালো করছেন। ধরে নিলাম প্রথম সেকশনে খারাপ করছেন,
তখন পরেরটাই আসবে সিঙ্গেল ব্ল্যাঙ্ক আবার, তার মানে দুইটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক পাবো। তার মানে যদি আমি পরীক্ষা হলে দুইটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক পাই, তখন ধরে নিতে হবে কি আমার পরীক্ষা ভালো হয় না খারাপ হয়েছে প্রথম সেকশনটা? ভালো হয়েছে। হ্যাঁ, খারাপ হয়েছে। খারাপ হয়েছে। তারপরে আসবে ডাবল ব্ল্যাঙ্ক। যদি আমি পরেরটাই ডাবল ব্ল্যাঙ্ক চলে আসে এবং দুইটা ডাবল ব্ল্যাঙ্ক থাকে, তখন বুঝবো আমার পরীক্ষা মিডিয়াম হয়েছে, মানে আমি 6-7 পাইছি প্রথম সেকশনে। যদি দেখি পরেরটা ডাবল ব্ল্যাঙ্ক, পরেরটা ট্রিপল ব্ল্যাঙ্ক আসে, এরপর আরেকটা ট্রিপল ব্ল্যাঙ্ক আসে, তখন বুঝবো আমারটা পরীক্ষাটা অনেক অনেক ভালো হয়েছে। তার মানে প্রথম সেকশনে যদি, দ্বিতীয় সেকশনে যদি 3 এবং 4 দুইটা কোশ্চেনে ট্রিপল ব্ল্যাঙ্ক আসে, এটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, এটা ডাবল ব্ল্যাঙ্ক, আর এটা হচ্ছে ট্রিপল ব্ল্যাঙ্ক, তখন বুঝবো পরীক্ষা অনেক ভালো হয়েছে। দেখেন প্যাটার্ন পরীক্ষার হলে আমি বুঝতে পারতেছি পরীক্ষার লেভেল আমার কোন জায়গায় হয়েছে। আচ্ছা, চলে গেল। তারপরে আরসি আসবে। এই দুইটা হচ্ছে একটা আরসি, এই দুইটা আর একটা আরসি, এই যে তিনটা মিলে টোটাল কয়টা গেল? 3টা। আর 10, 11, 12 এই তিনটা হচ্ছে আবার এসি, আর এই দুইটা আবার আরেকটা আরসি, আর এটা হচ্ছে একটা সিআর। এভাবে হয়, অনেক সময় সিআর মাঝখানে ঢুকে যায় এটা। তার মানে কি, দেখেন টোটাল আমার আরসি পড়তে হইতেছে মেইন এক্সামে, রিডিং পড়তে হইতেছে আসলে 3টা পেসেজ, বড় বড় 3 মানে মিডিয়াম সাইজের 3টা পেসেজ পড়তে হচ্ছে, কারণ এখানে 3টা আর এখানে 2টা, টোটাল 5টা পেসেজ পড়তে হচ্ছে। আর সিআর ক্রিটিক্যাল রিজনিং হয়তো একটা, এর বেশি আসে না, একটাই আসে। তার মানে এসিগুলো দেখেন একদম সেন্টেন্স ইকুইভ্যালেন্ট যেগুলো, অর্থাৎ আমাদের যেটা বলছেন টোটাল 7টা। দেখেন প্রথম সেকশনের 6 থেকে 9, পরের সেকশনের 10 থেকে 12, একটা প্যাটার্নে দেখছেন, প্রথম সেকশন 6 থেকে 9, ঠিক পরের সেকশন 10 থেকে 12, এগুলো আমার এসি আসে। প্যাটার্ন কিন্তু একদম ফিক্সড এইভাবে আসে। আমরা যদি একটু রিয়েলিটি চেক করতে যাই, দেখেন প্রথম সেকশনে আমরা দেখছিলাম, এই যে আমরা আবার প্রথম দিকে যদি যাই, এই যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, তারপর একটা ডাবল ব্ল্যাঙ্ক, তারপর ট্রিপল ব্ল্যাঙ্ক, তারপরে একটা প্যাসেজ, এই যে একটা প্যাসেজ, প্যাসেজ আন্ডার কোশ্চেন। এখন বলতে পারেন ভাই এই টাইপের কোশ্চেনগুলো কি? কোশ্চেন আমরা স্পেসিফিক আলাদা আলাদা শিখবো, প্রত্যেকটা কোশ্চেন টাইপ চিন্তা করতে আলাদাভাবে, যে এটা কি ইনফারেন্ট কোশ্চেন, মানে ইনফারেন্ট করতে হবে, অনুমান করে চিন্তা করতে হবে, কীভাবে করবো সেগুলো ক্লাসের ব্যাপার। বাট প্যাটার্ন, এই যে এটা একটা প্যাসেজ আন্ডারে দুইটা কোশ্চেন আসছে, ঠিক 6, 7, 8, 9 এগুলো হচ্ছে আমাদের এসি। ঠিক 10, 11, 12 এই তিনটা দেখেন একটা প্যাসেজ আন্ডারে 3টা কোশ্চেন, সব সময় সেম প্যাটার্নে থাকবে যে কোনো কোশ্চেন। আমরা আরেকটা কোশ্চেনও দেখবো। দেন আমরা যদি চলে যাই, এরপরে তো কোয়ান্টা আসলো, আমরা কোয়ান্টা স্কিপ করি আপাতত। ভার্বাল, এই যে ভার্বাল সেকশন 2তে কী আসলো দেখেন, প্রথমটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, পরে একটা ডাবল ব্ল্যাঙ্ক, তারপরে ট্রিপল ব্ল্যাঙ্ক, তারপরে ট্রিপল ব্ল্যাঙ্ক। তার মানে কোশ্চেনটা কী টাইপের কোশ্চেন ছিল, মানে যে পরীক্ষা দিয়েছে সে কীরকম করছে? ভালো, প্রথম সেকশনটা ভালো করছে। ভালো করছে। সো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই কোশ্চেনটা একদম ভালো করা কোশ্চেনের এক স্ট্যান্ডার্ড কোশ্চেন। তো করার পরে তারপরে দেখেন একটা আরসি আসবে, তার আন্ডারে দুইটা কোশ্চেন, একটা দুইটা, তারপর আরেকটা আরসি আসবে, তার আন্ডারে আবার দুইটা কোশ্চেন, এই যে একটা দুইটা, 3টা কোশ্চেন টোটাল। এটাও কোশ্চেন টাইপ। এখন বলতে পারবো এগুলো কি, এগুলো কোশ্চেন টাইপ, এই যে সিলেক্ট করা। সো এগুলো কোশ্চেন টাইপ, এটা আলাদা পড়বো যখন আরসি পড়বো, কিন্তু আমার তো হচ্ছে প্যাটার্ন। তারপর দেখেন এই যে 9, 11 আমরা জানি কি 10, 11, 12 হচ্ছে এসি, এই যে 10 নম্বর আসলেই এসি, 10, 11, 12। এখন এটা সব ইউনিভার্সাল, আপনি যে পরীক্ষা মেইন এক্সামে সেম পাবেন। এটা সুযোগটা কি, যে আপনি মাথার মধ্যে সেট করে ফেলা যে কত নম্বর কোশ্চেন কী আসতেছে, আমি আগে থেকে ফিক্স, আমার কোনো ভয় ডর নাই, আমার ক্লিয়ার, মানে কনফিডেন্স চলে আসবে। এবং এই ওয়েবসাইটটা ইন্টারফেসটা রাখা যে সেম কালারে, এই যে উপরে যে কালো কালারটা দেখতেছেন লালটা, মেইন এক্সামে ঠিক সেম, ফন্ট সেম, সব কিছু সেম রাখা হয়েছে। এবার যদি আসি, এই যে পরে আরেকটা, এই যে একটা কোশ্চেনের আন্ডারে দুইটা প্যাসেজ, ঠিক এইটা কিন্তু আলাদা একটা কোশ্চেন, একটা প্যাসেজ আন্ডারে জাস্ট একটা কোশ্চেন। এইটাকে আমরা বলতেছি কি টাইপের কোশ্চেন? ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিং জাস্ট একটা প্যাসেজের আন্ডারে একটা কোশ্চেন হয় সব সময়। তো দেখেন, তার মানে আমি যে প্যাটার্নের আন্ডারে কথা বলছিলাম, ঠিক সেম প্যাটার্নই কিন্তু, এই যে একটা সিআর আসছে, আর বাকি 3টা প্যাসেজ এখানে, আর আগের 2টা, টোটাল 5টা প্যাসেজ, আর বাকিগুলো যেভাবে বলছি এইভাবে মিলাইতে পারছি সবাই, প্যাটার্ন বুঝছি। তার মানে আমি শুধুমাত্র রিডিং পারলে, দেখেন আমি শুধু 50% মার্ক পাবো, অর্থাৎ আমি শুধু রিডিং দিয়ে হয়তো 145 থেকে 150 পাইতে পারি, বা শুধু টিসিএসি দিয়ে 150 থেকে এরকমই পাইতে পারি। কিন্তু আমি যখন দুইটা পারবো তখন 160+ চিন্তা করতে পারবো, আদারওয়াইজ না। এবার আসি তাদের মার্কিংটা যদি চিন্তা করি, আমরা তো মোটামুটি প্যাটার্নটা বুঝছি। এখন মার্কিং হচ্ছে টোটাল 170 করে, আমরা জানি কোয়ান্টা 170, ভার্বাল 170। এখন টোটাল কোশ্চেন আমি দেখতেছি 27টা, তাহলে সেটা 170 কীভাবে কাউন্ট হয়? কাউন্ট হয় এইভাবে, 170 এর মাঝে
আমার হচ্ছে 130 তারা টু মানে পরীক্ষা হলে বসলে দিয়ে দিতেছে, তার মানে বাকি থাকে 40, এখানে 40, তার মানে আসলে এই 80 মার্ক আসলে হিসাব, নট এই যে 170 অনেক কিছু, এই 260 আপনাকে ফ্রি দিয়ে দিয়েছে, ঠিক আছে? তার মানে এই 80 মার্ক, তার মানে আপনি 130-এর উপরে কত পাইতেছেন সেটা আসলে মার্কিং, ঠিক আছে? তো এখন টোটাল 27টা কোশ্চেনে আলটিমেটলি বলা যাচ্ছে যে এই যে 40 মার্ক, আর এই 27টা কোশ্চেনে 40 মার্ক, কারণ দেখা যাচ্ছে যে 30-এর পরে 170, তার মানে 40 গ্যাপ, এই 40 মার্ক যেটা, এই 40 মার্ক আসলে টোটাল 27টা কোশ্চেনের উপরে। এর আগে যখন আমরা ওই যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হওয়ার আগে তখন কিন্তু ছিল যে 40টা কোশ্চেন আসতো, 40 কোশ্চেনে 40 মার্ক, বাট এখন কিন্তু কোয়ালিটি অনেক বাড়ছে, 27 কোশ্চেনে 40 মার্ক, সময়ও কমে গেছে। আগে টোটাল আমার পরীক্ষা ছিল 4 ঘন্টা, এখন কিন্তু পরীক্ষা 2 ঘন্টা। আপনারা জানেন কি জানি না, 2023-এর আগে পরীক্ষা ছিল 4 ঘন্টা, তো 4 ঘন্টা পরীক্ষা দিতে হতো, এখন 2 ঘন্টা পরীক্ষা দিতে হয়। তো এই ক্ষেত্রে 27টা কোশ্চেনে 40 মার্ক, সেটা এইভাবে বন্টন হয়ে হয়ে আসবে। ক্লিয়ার? এটুকু প্যাটার্ন বুঝছি। এবার আসি কোয়ান্টার যদি আমরা একটু দেখি, কোয়ান্টে কী টাইপের কোশ্চেন আসে। সিলেবাস নিয়ে কোনো ধরনের কোশ্চেন হওয়া দরকার নাই। সিলেবাস আমরা কোয়ান্টে প্রত্যেকটা রিসোর্স শেষ হবে, প্রত্যেকটা জিনিস শেষ হবে, আমরা আসলে প্যাটার্ন শিখবো, কোশ্চেন প্যাটার্ন কী টাইপের আসে। কোয়ান্টে কোশ্চেন প্যাটার্ন যেটা আসবে সেটা হচ্ছে যে এক রকমের কোশ্চেন আমরা বলতেছি কোয়ান্টিটিভ কম্প্যারিজন, নাম দিয়েছি কোয়ান্টিটিভ কম্প্যারিজন। এটা টোটাল কোশ্চেন আসে হচ্ছে 9টা। কোশ্চেনটা কীরকম, আমাদের দুইটা সেকশন, একটা হচ্ছে প্রথম সেক 12টা, পরে হচ্ছে 15টা। এগুলো মাথায় রাখেন বা খাতা একটু নোট করেন, বিকজ এগুলো কাজে দিবে আপনাদের, মানে আমি মাথায় রাখতে হবে, সেট করতে হবে। আমাদের জিআরইতে সব থেকে বেশি ভুল হয় এই কোয়ান্টিটিভ কম্প্যারিজনে, আবার সবথেকে সহজও হয় সেটা। কেন এই কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে এক্সেপশনাল চেক করা, মানে এখানে অপশন থেকে টোটাল প্রথম 12টার মধ্যে থাকে 4টা কোশ্চেন, পরে হচ্ছে 15টা হচ্ছে 5টা কোশ্চেন, তা টোটাল 9টা কোশ্চেন থেকে হচ্ছে কোয়ান্টিটিভ কম্প্যারিজন, একদম শুরু হয় এটা দিয়ে। এবং এই কোশ্চেনের অপশনগুলো থাকে 4টা অপশন থাকে এরকম, এই পাশে থাকে হচ্ছে ধরেন কোনো একটা জিনিস, ধরেন হচ্ছে এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে x+30, এটা দিব b, এটা দিল a। আমার অপশনগুলো থাকবে হয় a ইজ বড়, ডি হচ্ছে বি বড়, এটা হচ্ছে সি, এ এবং বি সমান, আর 3 নম্বর অপশনে থাকে হচ্ছে কি ক্যান নট ডিটারমাইন, মানে আপনি ম্যাথটা করতে পারবেন না। এখন এইটা দেখেন, জিনিসটা দাঁড়ায় যে এই যে ক্যান নট ডিটারমাইন যদি আমরা দিই, তো এটা কখন আনসার হয়? এটা আনসার হয় যে আমার হয় যদি এ বড় হয় একবার, আবার বি বড় হয় একবার, এই যে কম্পারিজন করবে এ এর সাথে বি, এর সাথে বি কম্পারিজন করার পরে একবার যদি এ বড় হয় আর একবার যদি বি বড় হয়, তার মানে কি হলো, সে ফ্ল্যাকচুয়েট রেজাল্ট দিচ্ছে। ফ্ল্যাকচুয়েট রেজাল্ট দিলে তখন আনসার হয়ে যায় ডি। অথবা আমি যদি কোনো ক্যালকুলেশন না করতে পারি, দেখেন উপরে আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হইতেছে এক পাশে 30 আর এক পাশে x+30, হিসাব করে দেখা যায় এটার সাথে 30-এর সাথে কিছু একটা যোগ হইতেছে, তার মানে আনসার বি বড়, মানে বিটা বড়, এটা হওয়া উচিত ছিল। কিন্তু জিআরইতে এইগুলো চেক করতে, যেমন এক্স হচ্ছে এখানে কোনো নির্দিষ্ট ভ্যালু না, এক্স হইতে পারে নেগেটিভ ভ্যালু, হইতে পারে পজিটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু হলে আনসার এ, নেগেটিভ ভ্যালু হলে আনসার বি, মানে পজিটিভ হলে আনসার বি, নেগেটিভ হলে আনসার এ, মানে যদি আমি যত কমতে থাকবে, তার মানে একবার এ একবার বি, আনসার হবে তখন ডি। এই যে একটা ফ্ল্যাকচুয়েশন, এইটার জন্য আমাদের এই যে কখন এটা নেগেটিভ হইতে পারে বা কখন এটার ভ্যালুটা আসলে উল্টাপাল্টা হইতে পারে, এটা চেক অনেক সময় আমরা মিস করে ফেলি। ইফ আমি আসলে চেকিংটা মিস করে ফেলি, তখন কিন্তু আমার আনসার ডিতে চলে যাবে, আর আমি যদি ডিতে না দিই আনসারটা হচ্ছে ভুল। এবং সব থেকে বেশি পরিমাণ এটা ভুল হওয়ার কারণে এই ভুলটার নাম হয় সিলি মিস্টেক, এবং আপনি সিলি মিস্টেক 1000বার করবেন। আমরা বিশ্বাস করি আপনি আমাদের ব্যাচে কমপ্লিট করার পরে আপনি আসলে যে ভুলটা করবেন সেটা এই ভুলগুলোই করবেন। আপনার নলেজ ভুল কম হবে। 2 রকমের ভুল কিন্তু আমাদের হয়, একটা হচ্ছে নলেজ ভুল, আমরা নলেজ কম আছে, তো আমরা নলেজ নাই, আমরা জানি না, দ্যাটস ভুল হতে পারে। এটা হচ্ছে মেন্টরের সমস্যা, মেন্টর আপনাকে সঠিক ইনফরমেশনগুলো দেয় নাই, তাহলে মেন্টরের দোষ। বাট আমি মেন্টর দিছে, সূত্র জানি, কিন্তু আমি তারপরে ভুল করতেছি, এইটা হচ্ছে আপনার প্র্যাকটিসের ভুল, এবং আপনি বারবার এরর লকটা ঠিক করেন নাই। সো তার মানে আমাদের কী দাঁড়ালো, প্রথম যে পার্টটা আমি দেখতেছি, এই পার্টটাকে আমরা বলতেছি কোয়ান্টিটিভ কম্প্যারিজন। এখন কোয়ান্টিটিভ কম্প্যারিজন দেখতে কীরকম, আমরা যদি একদম কোশ্চেন প্যাটার্নে যাই, এই যে কোশ্চেন প্যাটার্নে এই পাশে থাকে কোয়ান্টিটি এ
আরেক পাশে থাকে কোয়ান্টিটি বি, হয়তো বা এখানে একটা শর্ত দিয়েছে, দিয়ে বলতেছে যে এন মাইনাস কিউ করলে যে আনসারটা আসবে এই আনসারটা কি 40-এর বড় না ছোট। যদি একবার বড় হয় আনসার এ, যদি বি বড় হয় আনসার বি, যদি এন মাইনাস কিউ করার পরে আনসারটা সমান হয় তাহলে সি, যদি একবার বড় একবার ছোট অথবা ম্যাথটা করাই পসিবল না তখন আনসার ডি। এখন এটা হচ্ছে একটা প্যাটার্ন টাইপ, এই টাইপের প্রথম প্যাটার্নে থাকবে 4টা কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনের আনসারটা কী হবে বা এই সিলেবাসটা কী হবে এটা আমরা ক্লাসে শিখবো। এটা আসলে এখন এটা কোন টাইপে পড়ছে, এখানে যে কোনো টাইপের কোশ্চেন পড়তে পারে, এখানে প্রবাবিলিটি পড়তে পারে, এখানে জিওমেট্রি পড়তে পারে, এরিথমেটিক পড়তে পারে, যে কোনো জিনিস টপিক পড়তে পারে। টপিক আমরা আসলে শিখবো না আজকে, টপিক ক্লাস নেক্সট ক্লাস যখন প্রথম ক্লাস। কিন্তু এই প্যাটার্নটা আসলে সব থেকে কঠিন বলবো, কারণ যেহেতু সব থেকে বেশি ভুল করি, কিন্তু ম্যাথ কিন্তু সব থেকে সহজ, কারণ এটা আমি দেখলে আনসার দিই, আমি জানি। এখন আপনি যখন প্রথম দিন পরীক্ষা পড়বেন এটা আপনি তখনও জানবেন, কারণ পার্সেন্টেলের যুগ বিয়োগ আসলে পসিবল না, কারণ পার্সেন্টেল নির্দিষ্ট কোনো বেলো না। সো নির্দিষ্ট বেলো না যেহেতু যুগ বিয়োগ পসিবল না, আনসার দিই আমি, এটা সরাসরি জানি আনসার দিই, আপনিও সেটা সরাসরি জানতে হবে। এটা যারা পরীক্ষা দিবে তারা জানে, যে স্টুডেন্ট জানে তারা এটা আসলে 10 সেকেন্ডের সময় লাগবে না, কিন্তু আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করলে অনেক সময় লাগবে। এই হচ্ছে আপনাকে এখানে নিতে হবে। দেন আসে এটার ক্ষেত্রে সেম উপরে একটা শর্ত দিয়েছে, দিয়ে বললো যে এই এক্স 1-এর থেকে বড় না ছোট। ইফ এক্স 1-এর থেকে বড় তাহলে এ, নয়তো বি, নয়তো সি, নয়তো ডি। এই যে তার মানে আমি যদি চেকটা এক্সটা আসলে কে হইতে পারে এটা এক্স্যাক্ট যদি না জানি, সেক্ষেত্রে বারবার চেক করতে হবে। এগুলো আমরা শিখবো এক্স আসলে কে হইতে পারে, এটা প্রথম ক্লাসেরই কাজ, যে একটা ভেরিয়েবল যখন না জানবো ভেরিয়েবলগুলো কে কে হইতে পারে। তো প্রথম পার্টে 4টা কোশ্চেন দেখেন, 1, 2, 3, 4, এইরকম 4টা কোশ্চেন থাকবে হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন দিয়ে। এটাকে আমরা বলতেছি কিউসি বা কোয়ান্টিটিভ কম্পারিজন কোশ্চেন। বুঝতে পারছি? ক্লিয়ার? জি। আচ্ছা, এই কোশ্চেনে সব থেকে বেশি ভুল হয়, আমি আবারও বলতেছি, এই কোশ্চেনের কারণে আপনি হচ্ছে 160 পাবেন না এই টাইপের কোশ্চেনের জন্য, কারণ ভুল করবেন। এরপরে কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে নর্মাল, মানে এটা এদিক সেদিক হতে পারে, বাট এই টাইপের একটা কোশ্চেন প্রথম পার্টে একটা আসবে, পরের পার্টে 2টা আসবে। এটা হচ্ছে ডাটা এন্ট্রি, মানে ডাটা এন্ট্রি কোশ্চেন। আপনি ম্যাথটা করলেন, একটা এক্সাক্ট ভ্যালু পাইতেছেন, ভ্যালুটা এখানে বসাবেন, এক্সাক্ট ভ্যালু যেটা পাবেন সেটা এখানে বসাবেন। এটাকে বলতেছি ডাটা এন্ট্রি ম্যাথ। এটা নির্দিষ্ট কোনো ম্যাথের উপরে, এবং এগুলো সহজ কেন, যদি ম্যাথ পারি সহজ, কিন্তু সিলি মিস্টেক হবে না যদি না মনে করেন আপনি তো প্রসেস জানি সব জানেন, তাহলে সিলি মিস্টেক হওয়ার তো কোনো কোশ্চেন নাই। সো এরপরে যদি আরেকটা কোশ্চেনের দিকে দেখেন, এটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। এটা সব সময় প্রথম পার্টে থাকে, প্রথম সেকশনের 3টা কোশ্চেন থাকবে, একটা ডেটার আন্ডারে 3টা কোশ্চেন থাকবে, ডেটার আন্ডারে 3টা কোশ্চেন। এটা কত নাম্বার? 6, 7, 8, একদম প্রসেস সব সময় 6, 7, 8। দেখেন 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 3টা কোশ্চেন আসবে। ঠিক পরীক্ষা হলে এরকম বাম পাশে ডান পাশে থাকবে সিরিয়াল কি 6, 7, 8 ডেটার কোশ্চেন থাকলো। এরপরে কোশ্চেন হচ্ছে নর্মাল হচ্ছে নর্মাল যে এমসিকিউ টাইপের, উপরে কোশ্চেন থাকবে, আনসার দিবেন, যে কোনো একটা আনসার হবে। এরপর হচ্ছে এই যে এরকম 2-একটা থাকবে, তারপরে একরকম কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে একের অধিক আনসার হতে পারে, বলা থাকবে ইন্ডিকেট অল সাচ ল্যান্ড, মানে আমি কোশ্চেন থেকে একের অধিক, যে বক্স আকারে একের অধিক থাকবো, বুঝবো কীভাবে, যখন এই বক্স থাকে, রেক্ট্যাঙ্গুলার বক্স থাকে, তখনই বুঝবো আনসারগুলো একটা হতে পারে, একের অধিক হতে পারে। এই যে এভাবে চেক করব। এইটা হচ্ছে কোশ্চেন টাইপ। একটা হচ্ছে নর্মালি যে কোনো ম্যাথ হতে পারে, একটা হচ্ছে আমাদের ওই যে বক্স হতে পারে, আর একটা হচ্ছে যে ডেটা ইন্টারপ্রিটেশন আসবে, দেন হচ্ছে নিউমেরিক্যাল এন্ট্রি, আর হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন। এই হচ্ছে কোশ্চেন টাইপ। কিন্তু সিলেবাস কি? সিলেবাস হচ্ছে যে কোনো সিলেবাস আন্ডার এই টাইপের আন্ডার কোশ্চেন আসতে পারে। আমরা সিলেবাস ম্যাথ ক্লাসে ম্যাথেরটা পড়বো। সেম জিনিস পরের সেকশনে যদি আমরা দেখি, পরের সেকশন সেম, কিউসির 5টা কোশ্চেন আসবে। দেখেন 1টা, 2টা, 3টা, 4টা, এই যে 5টা। ঠিক আছে, এই 5টা কোশ্চেন আমরা করবো। এগুলো কিন্তু ইজি ম্যাথ, মানে যত দেখতেছেন এত কঠিন কিছু না, নর্মাল জিনিস। আমরা যখন এগুলো করা শিখবো, যেমন আমরা এগুলো জানি, এখানে টোটাল 5টা আছে, 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, এটার মানটা এখানে আনতে চাইছে। তো আমরা যখন এগুলো শিখবো, প্রসেস শিখবো, তখন আমরা এগুলো পারবো। কিন্তু ওই যে দেখলে আনসারটা করার মানে আমাদের প্রসেসটা জানা শিখতে হবে। তা এরপরে দেখেন, এরপরে হচ্ছে এই নর্মাল ম্যাথ বসবো, একটা কোশ্চেন করবো, আনসার এখানে বসাবো। আচ্ছা, এরপরে এই যে এগুলো গেল, এরপরে দেখেন একের অধিক আনসারগুলো আসবে, হইতে পারে যে একের অধিকগুলো। দেন আমরা যদি আসি, এই যে একের অধিক 2, একটা আর একটা নিউমেরিক্যাল এন্ট্রি, এই যে
সো এই হচ্ছে প্রসেস, মানে এক্সামের প্যাটার্ন। এই প্যাটার্নগুলোর আন্ডারে এই যে তার মানে এই যে 4 রকমের শুধু কোশ্চেন আসে: কোয়ান্টিটিভ কম্পারিজন, সিঙ্গেল আনসার, মাল্টিপল আনসার, নিউমেরিক্যাল এন্ট্রি। এই 4 রকমের কোশ্চেন আসলে আমরা কোয়ান্টে পাবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কোশ্চেন প্যাটার্ন বুঝছি। এখন কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? এনিওয়ান, কোনো কোশ্চেন? ভাইয়া আমি কি এক সেকশন থেকে পুরোটা কমপ্লিট না করে আরেকটা সেকশনে স্কিপ করে তারপর আবার ওটাতে প্রিভিয়াসলি ব্যাক করতে পারবো? আপনি এক সেকশনে কমপ্লিট না করে আরেক সেকশনে যাইতে পারবেন না। এক সেকশনে কমপ্লিট করে আরেক সেকশন, পরে সেকশন চলে গেলে আবার আগের সেকশনে আসতে পারবেন না। প্রবলেম হচ্ছে এই জায়গায়। বাট কোশ্চেনটা তো স্কিপ করা যাবে। ফর এক্সাম্পল কোশ্চেন আমি স্কিপ যদি করতে পারবো, শুধুমাত্র এই যে এক সেকশনের মধ্যে আমি 100 বার আসা যাওয়া করতে পারবো। মানে আমি আমার সময় মতো করে আগেরটা দিয়ে পরেরটা যেতে পারবো, কিন্তু আমি সেকশন চেঞ্জ করলে, ইফ আমি সেকশন চেঞ্জ করি তখন কিন্তু আর আগেরটা আসতে পারবো না। ওকে ভাইয়া। তার মানে আমি একটা সেকশনের আন্ডারে, এই জন্যই তো ওই যে প্যাটার্ন জানা, যে আমি কোন সামনে কি আসতেছে। ধরেন আমি জানি 6, 7, 8 এই তিনটা হচ্ছে ডেটা। আমি হয়তো বা ডেটাতে সময় বেশি নেই, আমি চিন্তা করতে পারি যে 8-এ ক্লিক করে 3টা ক্লিকে চলে গেলাম, তারপরে ম্যাথটা আমি করে ফেলি, ডাটাটা একটু হয়তো বা পরে করলাম। মানে এই যে এক্সামের কোশ্চেনগুলো নিয়ে আমি যত ক্লিয়ার ক্রিস্টাল ধারণা থাকবে তত আমি হচ্ছে ভালো থাকবো। তার মানে আমি একটা পুরো এক্সামটা আমি দেখার চেষ্টা করছি আমরা কিভাবে আসলে কোশ্চেনগুলো থাকে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন, মানে এনিথিং? কারো কোনো কোশ্চেন? ভাইয়া আপনি একটা কথা বলেছিলেন যে হচ্ছে কোয়ান্টের এই কোশ্চেন গুলো যে কোনো সিলেবাসের আন্ডারে পড়তে পারে। তো এর মানে কি যে আমি বুঝবো কিভাবে যে এটা প্রবাবিলিটিতে পড়ছে নাকি অন্য মেজরে এগুলো পড়ছে? কোশ্চেন দেখে তো বুঝবেন। যেমন এটা পড়ছে যে ইয়েতে, এই যে পার্সেন্টেজে। এখন আপনি যখন সিলেবাস শেষ হয়ে যাবে বেসিক, আমরা এই জন্য বললাম প্রথম 1-1.5 মাস শুধুমাত্র আমরা সময় নিব পুরো সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে। অর্থাৎ আপনি যখন হোমওয়ার্ক করবেন ওই 1.5 মাস, আমারটা আবার বলি, আমারটা আমি কিন্তু প্রথম ক্লাসে বলছি, আমার বেসটা হচ্ছে হোমওয়ার্ক বেসড পড়াশোনা। আপনি যদি আগের বেচের একটা রিসোর্স দেখেন, প্রত্যেকটা দিন হোমওয়ার্ক থাকে, সাপোর্টিং ভিডিও থাকে, দেন আমি ক্লাস করাই। দেখেন প্রত্যেকটা দিন দেখেন, মেইন ক্লাস হচ্ছে শুধুমাত্র এটা, কিন্তু তার এর আগে তিনটা আমার আগের প্রিভিয়াস ক্লাস দেখতে হইতেছে। দেন আমি তাকে হোমওয়ার্ক দিয়েছি বারবালের জন্য, যে ভাই আপনি ওইটা দেখে এই বারবালগুলো আপনি করে আসার চেষ্টা করেন। ওখানে তো অলরেডি আপনি দেখছেনই, তারপর এটা করার চেষ্টা ক্লাসে আমরা কি করবো, আবার বেসিক পড়বো, দেন পুরো শিটটা ক্লাসে আবার শেষ করব। তার মানে কি দাঁড়াইলো, আপনি আসলে পরে দেখেন এই যে পার্সেন্টেজ, এখন পার্সেন্টেজে আমি বললাম যে ভাই আপনি হচ্ছে এইটার হচ্ছে সাপোর্টিং ভিডিও দেখবেন, দেন এই পিডিএফটা করে আসবেন। ক্লাসে আমরা কি করি, ক্লাসে রিলেটেড করি। এই যে সেম, এই যে দ্বিতীয় নাম্বার ক্লাসে, কোন ক্লাসে আপনি এগুলো পারবেন, একদম গ্যারান্টেড এগুলো পারবেন দ্বিতীয় নাম্বার ক্লাসে। সো এইটি পারার জন্য আপনি কী করতে হবে, ওই দুই ক্লাসগুলো রেগুলার, যে রিমাইন্ডারের ম্যাথ, এগুলো প্রথম ক্লাসেই পারবেন। অর্থাৎ আপনি নেক্সট যে ক্লাসটা, প্রথম ক্লাসটা কোয়ান্টের প্রথম ক্লাসে পরে এগুলো পারবেন। এবং আমি আমি কীভাবে বুঝবো পারবেন, আমি কিন্তু আপনাকে ক্লাসে করাবো কেএমএফ, এবং এই যে ওয়েবসাইটে ঢুকে ঢুকে সেম রেট ধরেন আপনার নেক্সট ক্লাস এরিথমেটিক, আমি বললাম যে ভাই চলেন এবার একবার প্র্যাকটিস করি। আমরা বেসিক কমপ্লিট হওয়ার পরে লাস্ট 20 মিনিট আমরা আসলে রিয়েল কোশ্চেন ঢুকে একটু প্র্যাকটিস করাই। যে আপনাকে এইভাবে বলা হয় যে ধরেন হচ্ছে সাপোজ এরকম বলা হবে, যেমন এটা হচ্ছে প্রথম ক্লাসের টপিক, আপনাকে এটা সরাসরি দেওয়া হবে যে এটা আনসার বললেন। অর্থাৎ প্রথম ক্লাস করার পর এগুলো পারা উচিত আপনার। যেমন হচ্ছে এখানে সরাসরি দেখেন, এইটা হচ্ছে আপনার প্রথম ক্লাসের টপিক। তারপরে এটা হচ্ছে জিওমেট্রির টপিক, এই যে সিলিন্ডার। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক রেটের টপিক, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে ওয়ার্কস, এটা যখন 3-4 নম্বর ক্লাসে, এটাও প্রথম ক্লাসের টপিক। দেন এই যে এগুলো হচ্ছে জিওমেট্রির টপিক, এবং এটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। আমরা যদি আরও পরে যাই, এই যে প্রত্যেকটা জিনিস আপনি তখন আপনি কোশ্চেন দেখলেই বুঝবেন, কারণ কোশ্চেনের মধ্যে এই যে এটা পার্সেন্টেজের ম্যাথ। ক্লিয়ার? বুঝাইতে পারছি? সো এই যে প্রথম ক্লাস যেটা হোমওয়ার্কটা দিছি, এই হোমওয়ার্কের আন্ডারে এই যে আপনার কী কী পড়বে, আপনার যে বেসিক নাম শুনছেন, যে ইউনিট ডিজিট, এরপর হচ্ছে আর আমি যদি একটু ওপেন করি হোমওয়ার্কের আন্ডারে কী কী পড়বে নেক্সট ক্লাসে, অর্থাৎ আপনি বিশ্বাস করে ট্রাস্ট করে আপনাকে জাস্ট এই হোমওয়ার্কটা করে আসতে হবে। এখন প্রথম ক্লাসে পুরো বেসিকটা পড়বে,
এরপর হচ্ছে এই যে সাম টাম যা যা রিলেট থাকে, ফ্যাক্টর, ফ্যাক্টোরিয়াল, প্রাইম ফ্যাক্টরাইজেশন, তারপর হচ্ছে ডিজিবিলিটি রুল থেকে ধরে যা যা আছে ইউনিট ডিজিট সব এখানে পড়বে। এই রিলেটেড আমরা কিন্তু ম্যাথ পড়বো। এই যে দেখেন, এই যে আলাদাভাবে প্র্যাকটিস করার জন্য আপনাকে দিয়ে দিব। এই যে দেখেন ক্লাসের পরে এটা কি, এটা যদি ওপেন করেন দেখেন, দেখেন এই যে আপনি কিন্তু বাসায় করতেছেন 5 বের, এগুলো প্রত্যেকটা কেএমএফ এর কোশ্চেন। দেখেন কেএমএফ এর কোশ্চেন এই যে 30টা এখানে কেএমএফ এর কোশ্চেন আছে। অর্থাৎ আপনি প্রথমে রিয়েল কোশ্চেন করতেছেন, মানে প্রথমে 5 করতেছেন বাসায়, ক্লাসে আমরা বেসিক করার পরে এই 30টা কেএমএফ করতেছেন, পাশাপাশি আবার রিয়েল কোশ্চেন থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছেন যে আপনি আসলে মেইন এক্সামে পারবেন কিনা। আমাদের প্যাটার্ন, পড়াশোনার প্যাটার্নটা এরকম। অর্থাৎ আপনি হোমওয়ার্ক করলে পারবেন, আবার যদি 2-3 দিন টানা হোমওয়ার্ক না করেন আপনি আসলে সবার থেকে পিছিয়ে যাবেন, কারণ মনে হবে যে আপনি অনেক পিছিয়ে গেছেন। কারণ দেখেন একটা স্টুডেন্ট নর্মালি, এগুলো কিন্তু আলাদা আলাদা ক্লাস ছিল, তো প্রত্যেকটা ক্লাসের আগে একটা করে হোমওয়ার্ক করতে দিয়েছে, হোমওয়ার্ক ছাড়া কিন্তু ক্লাস নাই। এই যে ক্লাসের আগে হোমওয়ার্ক করতে দিয়েছে, অর্থাৎ হোমওয়ার্ক যদি মেন্টালিটি থাকে তাহলে আসলে আমার ব্যাচ, তাহলে আপনি অনেক দ্রুত পড়াশোনা হয়ে যাবে। দেখবেন হচ্ছে 1.5 মাসের মধ্যে পুরো সিলেবাস শেষ, বাকি সময় শুধুমাত্র আপনি নিজেকে ইমপ্রুভে সময় দিবেন। কারণ সিলেবাস শেষ করতে যদি আমি 3 মাস লাগাই, ইমপ্রুভ করবেন কখন? যত তাড়াতাড়ি পারে আমরা সিলেবাসের কভার দিব, তারপরে ইমপ্রুভে সময় দিব। ক্লিয়ার ভাইয়া পুরো? জি ভাইয়া। আচ্ছা, সো ওকে, এখানে মনে হয় আগের ব্যাচের 2-1 জন আছেন, তারা হচ্ছে আমাকে নক দেন যে তাদের হচ্ছে এই ব্যাচের সাথে কন্টিনিউ করবেন, আমি করে দিব, অ্যাড করে দিব। সো ওটা সমস্যা নাই। ওকে, সো আজকে আমরা এর বেশি আর কিছু দেখাবো না, কারো কোশ্চেন থাকলে আমরা নিতে পারি। আমরা নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা করে আসবেন সবাই, আমরা নেক্সট ক্লাস থেকে পুরো দমে আমরা আসলে ঢুকে যাব পড়াশোনায়, জিআরিতে। আরেকটা কথা, হ্যাঁ, যারা অ্যাডমিটেশন তাদের বলি, এই যে প্রথম ক্লাসটা 3টা চ্যাপ্টার, তো যদি মনে হয় যে ভাই আমি সময় মতো শেষ করতে পারি না, সব সময় সবার মেজরিটি যদি মনে হয় শেষ করতে পারি না, জাস্ট আমাকে ইনফর্ম করলে হবে, আমরা 1 দিন সময় বা 2 দিন সময় বাড়াই দিব, কিন্তু হোমওয়ার্কটা ম্যান্ডেটরি। এখন সবাই যদি না করেন, যে 5-6 জন রেগুলার করবেন তারা অন্তত পক্ষে মতামত দিবেন প্রত্যেক ক্লাসের আগে যে হোমওয়ার্কটা শেষ হয়েছে কি না। যেহেতু 3টা চ্যাপ্টার, হঠাৎ করে প্রেশার পড়ে যাচ্ছে, যদি মনে হয় যে সামনের আমাদের হচ্ছে ক্লাস বুধবারে হয় নাই, সেক্ষেত্রে সময় নিয়ে আপনি সেটা একদিন পিছিয়ে নিতে পারেন, তবে এটা হচ্ছে প্র্যাকটিসের পরে। ওকে, ঠিক আছে। সো কারো কোনো কোশ্চেন ভাইয়া আপু? ভাইয়া, যে টপিকগুলো আমাদের পড়াবেন ওই টপিকগুলোর হোমওয়ার্ক তো মানে টপিক পড়ানোর পরের ক্লাসে দেওয়া হবে? যেমন ধরেন এই ক্লাসে আপনি ফ্যাক্টর পড়াচ্ছেন, তো না না, এই ক্লাসে এই যে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক দিছি, নেক্সট ক্লাসে এটা কিন্তু পড়াই নাই, এটার হোমওয়ার্ক করে আসবেন। এখন এটাই তো বললাম আজকের ক্লাসে এটা করাইছি, তার মানে এটার তো আর হোমওয়ার্ক ছিল আগের ক্লাসে, যে এই ভিডিওটা দেখে আসার জন্য বলছিলাম। তার মানে কি 2 নম্বর ক্লাস আজকে করাইছি, কিন্তু তার একটা সাপোর্টিং ভিডিও কিন্তু আগে ছিল দেখে আসার জন্য, ছিল না? জি সেম 3 নম্বর ক্লাস আমি করাবো, কিন্তু তার একটা সাপোর্টিং ভিডিও এখানে আছে। এই যে এখন হোমওয়ার্ক আছে, আমি করানোর পরে হোমওয়ার্ক দিব না, আপনি কইরা আসবেন হোমওয়ার্ক, দেন আমরা ক্লাসে করবেন। বাট ফর এক্সাম্পল আমার যদি কোনো যেমন কোয়ান্টের কোনো একটা টপিক হ্যাঁ, এই যে ফর এক্সাম্পল কোশ্চেনের জন্য আমি কি বলছিলাম, আপনি ক্লাসে মনোযোগ দেন নাই। ধরেন আপনি প্রথমে এখানে এই টপিকই প্রবলেম, এই জন্য বলছিলাম কি প্রথমে ভিডিওটার প্রথম 1 ঘন্টা আপনি ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে প্রথম বেসিক দেওয়া, নট হচ্ছে ম্যাথ করা। প্রথম 1 ঘন্টা আমাদের কি দেওয়া, যে বেসিক ডিসকাশন করা হয়েছে, করেন ধরেন একদম হচ্ছে বেসিক, এখানে যে হয়তো কি এগুলো এরকম বেসিক ডিসকাশন যে করা হয়েছে, দুইটার হোয়াট সংখ্যা ইজ যোগফল ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, এগুলা। তার মানে আপনি এগুলো হয়তো বা আগে জানেন না, আপনি খাতায় আগে 1 ঘন্টা নোট করবেন, তারপরে যাবেন হচ্ছে এই যে নোট করার পরে যাবেন এই যে ম্যাথগুলো করতে চ্যাপ্টারে। অলরেডি চ্যাপ্টারে বেসিক তো জেনে গেছি, এবার ম্যাথ করতে যাব। এবার ম্যাথ করতে যাই আমি ভুল করতেছি বারবার, তখন আমি এখানে রেকর্ডিং দেখবো, যে লাস্টের দিকে হচ্ছে ম্যাথগুলো করা আছে। এখন ম্যাথগুলো করার পরেও ভুল করতেছি, প্রবলেম বুঝতেছি না আমি, সেই কাজটা করবো হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ। আপনি মেসেঞ্জার গ্রুপে ম্যাথটা ছবি তুলে দিবেন, কেউ না কেউ একজন না একজন তো বুঝছে, সবাই ডিসকাশন করবেন, কারণ গ্রুপ স্টাডি অনেক বেশি ইম্পর্টেন্ট। সেখানে প্রবলেম রয়ে গেছে, দেন আমরা নেক্সট ক্লাসে যখন ক্লাস করব তখন আপনি জানাবেন। এই হচ্ছে আমাদের পড়ার প্যাটার্ন, বুঝছেন? তারপর আমরা ক্লাসে এই যে আপনি যে বলতেছেন ভাই আমার তো টপিক তো প্রবলেম রয়ে গেছে, আমরা কিন্তু ক্লাসে আসলে মেইন ক্লাস যেটা হবে, এই মেইন ক্লাসে কিন্তু আমরা আসলে প্রথম যে পড়াবো, আমি আবার কি বললাম, মেইন ক্লাসে দেখেন কি পড়াইতেছি, সেম আবার বেসিকটা পড়াইতেছি, রিক্যাপ করব, রিয়েল মানে কেএমএফ এর কোশ্চেন করব, লাস্টে যে কেএমএফ এর কোশ্চেন একসাথে প্র্যাকটিস করব, তারপরে হচ্ছে আমরা রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করবো। তার মানে আপনার প্রবলেম থাকে কোথা থেকে? আমরা কিন্তু হোমওয়ার্ক বেস পড়াশোনা করি, অর্থাৎ আমরা আজকে পড়াবো সেটার হোমওয়ার্ক দিব না, আপনি হোমওয়ার্ক করে আসবেন সেটা পড়াবো আবার, এইভাবে আর কি। বুঝতে পারছি ভাই আপু?
জি ভাই। প্যারা নিতে হবে, যদি প্যারা নিতে পারেন তাহলেই আসলে কন্টিনিউ করতে হবে। ক্লিয়ার? আর প্যারা না নিলে আপনি শেষ করতে পারবেন না। ফল 27 ধরা ইম্পসিবল, 26 বা 7, হ্যাঁ আপনার 7। বুঝতে পারছি কি? জি ভাইয়া।